সঞ্জয় দা একটু এগোনোর আগে তো আমারও কিছু কথা মনে পড়ে যাচ্ছে আর কি। তো সেগুলো একটু বলতে চাই, মানে সঞ্জয় দা কিছু উস্কে দিচ্ছে তবলার ডায়া এবং বায়া যদি সমান সমান না বাজে না, মিউজিক তৈরি হয়। আমি একা বলে যাবো, তোমার মতো উস্কাবে না, তুমি বলবে না, তা হয় বলো। সঞ্জয় দা সেই যাত্রার কথা বললো, তো আমাদের ওখানে একটা মাঠ ছিল, এখন আছে মাঠটা, প্রতি বছরই যাত্রা হতো। তো যাত্রার টিকিট মানে 20-25 টাকা এরকম হবে, বা 10 টাকা 15 টাকা, যাই হোক মনে নেই। তো সেটা খুব মানে অ্যাফোর্ড করতে পারতাম না, বা ঘর থেকে নেওয়াও যেত না। আমরা কি করতাম, আমাদের কে ঢুকছে পক করে বলে যেতাম। আমি যাত্রা যেতাম, সেই একটা যাত্রার নাম মনে আছে, বেঈমান কাপুর খা, এটা একটা ছিল যাত্রাটা, মানে তার সিনসিনারি মনে নেই কি আছে। তো আমি এরকম যদি বিনা টিকিটে ঢুকে গেছি আর কি, বিনা টিকিটে বহু দেখেছি এরকম যাত্রা সিনেমা। তো সেই থেকে হয়তো পোকাটা নড়ছে। আর বিবেকের কথা বললে, আমাদের পাড়ায় একজন থাকতো, তার নাম যোগু সেন ছিল। অল্প পড়াশোনা জানা, কিন্তু গান যা ধরতো, বিবেকের রোল মানে আমার দেখা সেরা বিবেকের রোল। মানে সেই যাত্রা হতো যখন রক্ত মানে মানে একজন বীর হেরে যাচ্ছে, এবং সেই কথাটা এখনো মনে আছে। সেই তুমি যেটা বললে না যে একটা এরকম রাস্তা থাকে, হ্যাঁ, মানে একটা ট্র্যাক তৈরি করা থাকে, এবং সে ট্র্যাকের উপর দিয়ে আসছে যে এগিয়ে চলো বীর রক্ত মাখা পথে, মানে তার গলার ভয়েস কি আর টোন কি, মানে এগিয়ে চলো, মানে গায়ে কাটা দেওয়া, মানে ওখানে সিনটা হচ্ছে, ওখান থেকে গান, মানে ওই যুদ্ধ হচ্ছে, ফাটাফাটি। তো সেই বিবেকের যে চরিত্র, মানে যাত্রাতে একটা বিবেকের চরিত্র থাকবেই আর কি। মানে ও অ্যাকচুয়ালি ক্যানভাসটা এঁকে দেয়, এখানে অভিনয় ও ক্যানভাস করতে পারে কি হচ্ছে অনেকটা সেই ঘোষকের মতন মতামত দেওয়া, স্টোরি টেলার, অনেকটা সেই মানুষকে, অডিয়েন্সকে এনগেজ করে দেওয়া, মানে মানে যেটা অভিনয় হচ্ছে তার ইমোশনটাকে আরো বাড়িয়ে দেওয়া, মানে গানের মাধ্যমে, তার অভিনয়ের মাধ্যমে ফাটাফাটি। এবং তার কিন্তু সলিড অভিনেতা হতে হবে, ফাটাফাটি অভিনেতা প্লাস গায়ক, ফাটাফাটি গায়ক এবং ভালো অভিনয়, স্টোরি টেলিং ক্ষমতা না থাকলে সে বিবেকের পাঠ করতেই পারবে না। হ্যাঁ, তার বিশাল নাম ছিল। এবং বিবেক যারা করে তারা খুব বেশ এনরিচ লোক আছে, গলায় এখানে মেডেল পেলে দেখো ঝুঁকতো। আমি দেখেছিলাম বিবেকের এখানে মেডেল পুরস্কার পেয়েছি, ওই পরেই কিন্তু ওরা বিবেকের পাঠ করতো, ওই মেডেলগুলো লাগিয়ে বিবেকের পাঠ করতো। আর যাই হোক, সেই রেডিওতে বড়লেনের সংসার, তারপরে ওই শনিবারের বারবেলা, এবং খেলাগুলো রিলে হতো, সেগুলো বসে বসে শুনতাম। যাই হোক, আমার সঞ্জয় দার কথা, আমার সবুজ আকাশ, মনোরঞ্জন বলটা পেয়েছে, বলটা লক করে দিল, ওখান থেকে সুব্রত এগোচ্ছে আচ্ছা অজয় দা, এই যে মানলো, এই ব্যাপারে আপনার বক্তব্যটা শুনলেন, পুরো মনে পড়ে যাচ্ছে সব। এবং আরেকটা টিভির ব্যাপার যেটা বললে, তো তখন আমাদের বাড়িতে টিভি ছিল, যেমন রামায়ণ মহাভারত হতো, তো আমরা অন্যজনের বাড়িতে গিয়ে দেখতাম। পাশের বাড়ি চলে যেতাম, আমার বাড়িতে শোনাইতে পারি, হ্যাঁ, আমি পাশের বাড়িতে গিয়ে টিভি দেখতাম আর কি, রামায়ণ মহাভারত। তো চলো এবার তোমারটা আবার শুরু করি আর কি। তো যখন ক্লাস 8-এ পড়ি, তখন আমাদের পাড়াতে যারা সব ছিলাম, অলরেডি সবাই একটু বড় টড়ো হয়েছে, একটু হালকা হালকা গোপে রেখা বেরিয়েছে। এবার ঠিক হলো কি না, মানে থিয়েটার করবো। পাড়ার একটা কালচারাল 25শে বৈশাখ এপ্রিল মাসে অনুযায়ী থিয়েটার করবো। তো আমাদের পাড়াতে তখন কি অনেকেই আছে, তার মধ্যে একজন আছে, সে তোতলা, এবং আমাদের সাথে যখন খেলতে দাবা খেলতো বা ক্রিকেট খেলতে আসতো, তাকে আমরা এরকম করতো, মারবো কানের গোড়ায় চাপাক, কথা বলবি না। তার বাবা বিখ্যাত গাইয়ে, মা গাইয়ে টিচার, তাদের বিশাল গানের স্কুল, গীতবিতা, তার ছেলে তোতলা, কিন্তু অসাধারণ সিনথেসাইজার বাজাতে পারতো, দুর্ধর্ষ সিনথেসাইজার বাজাতে পারতো। তো পাড়ার মধ্যে যখন মৌলানি যুবকেন্দ্রে আমাদের নাটকটা হচ্ছে, ওই প্রথম বাবা, যেহেতু পাড়ার প্রোগ্রাম সবাইকে জানে, ওই প্রথম আমার মা এবং আমার বাবা আমার অভিনয় দেখে অন স্টেজ। দ্যাটস দ্য ফার্স্ট টাইম। দেখে ভালোই লেগেছে। এবং বাবা শুনেছি, এটা তো আমি তো দেখতে পাইনি, আমি তখন অভিনয় করছি, একটা জায়গা ছিল আমি মরে যাবো আর কি, মানে আমি মারা যাব। গল্পটা খুব মজার, কিন্তু আমার মধ্যে ইমোশনও আছে, সে গল্পটা আবার পরে বলবো, নাহলে অনেকটা বড় হয়ে যাবে। সত্যম শিবম সুন্দরম, মাথা রাখবে, মানে অনেক প্রচুর দল এখনও করে নাটকটা, অসাধারণ নাটক। তো আমি একটা জায়গায় মরে যাব, মানে খবর আসবে, তখন আমার একটা বন্ধু গিয়ে আমার মাকে খবর দেবে, এই কাকিমা অমল বাসের তলায় চলে গেছে। সেই সময় বাবা নাকি ডুগলে খাচ্ছিল, এতটাই ভালো অ্যাক্টিং করেছিলাম। তো তখন সেই উইংসের পাশে বসে একটি ছেলে তখন সিনথেসাইজারে পা পু চুপ চাঁ করে যাচ্ছে।
সেই ছেলেটা তোমাদের তোতলা বন্ধু নাকি? সেই ছিল আমাদের তোতলা বন্ধু। আচ্ছা, সেই তোতলা বন্ধু এখন ভারতবর্ষের নাম্বার 1 মিউজিক ডিরেক্টর। কি নামটা? সেই তোতলা বন্ধু এখন ভারতবর্ষের নাম্বার 1 মিউজিক ডিরেক্টর। বলো তো কে? বুঝতে পারছি না, আর চেপেও রাখতে পারছি না কিউরিয়াসিটি, প্লিজ বলো কে? বলো, কে? বলতে থাকো, মানে তো বলছি সে বললাম তোতলা। অনেকগুলো তোমার শো হয় না, ইয়ে শো, ওই টিভিতে রিয়েলিটি শো হয় না, সেখানে যা যা থাকে তো বাবা, এক মুখ দাড়ি, কালো দাড়ি, মুখটা গোল মতন, চশমা পরে। তোমার কলাটা খুব ভালো হয়েছে, এখন তোতলাটা কমে গেছে। ভারতবর্ষের বিখ্যাত একজন মিউজিক ডিরেক্টর, আমি বলছি ভারতবর্ষের বিখ্যাত মিউজিক ডিরেক্টর, তার নাম প্রীতম মুখার্জি। প্রীতম চক্রবর্তী। ওটাই মনে আসছে না। প্রীতম ছিল আমাদের ছোটবেলাকার সাথী, আমাদের পাড়াতেই থাকতো। আমরা একসাথেই বড় হয়েছি। তো ক্লাস 8-এ যখন আমি স্টেজে অ্যাক্টিং করছি, হ্যাঁ, তখন প্রীতম সে যুব কেন্দ্রের রিভিংসে বসে লাইভ মিউজিক দিচ্ছে থিয়েটারে। বাহ, এই ছিল আমাদের পরিমণ্ডল। খুব ভালো, বুঝেছো? তো সেইখান থেকে হলো, তার মধ্যে আমি বাবা ফুটবল খেলাতে ভর্তি করে দিয়েছিল। বাবা চাইতো আমি বড় প্লেয়ার হই। তখন দুকিরাম কোচিং সেন্টারে খেলছি, তার জন্য থিয়েটারটা একটু ভাটা পড়লো। মাধ্যমিকটা পাস করার পর আমি আর ফুটবলটাকে কন্টিনিউ করতে পারলাম না, সেটা অন্য কথা, আমি সেই দিকে যাচ্ছি না, বড় হয়ে যাবে। তখন প্রথম হিম সিনেমা আছে আমাদের ওখানে, হিম সিনেমাতে আরেকজন গায়ক ছিল, গণসঙ্গীত বিশারদ অজিত পান্ডের নাম শুনেছ কি জানি না? অজিত পান্ডের একটা দল ছিল, তার নাম ছিল সিপিটি, গণবিশান এবং সিপিটি, ক্যালকাটা প্রোগ্রেসিভ থিয়েটার। ওই ক্যালকাটা প্রোগ্রেসিভ থিয়েটারে তখন আমি ঢুকি, তখন ক্লাস 8-9-এ এখন। এই আমার এক বন্ধু নিয়ে যায়, এই চা নিয়ে আয় তো, এই বিড়ি নিয়ে আয় তো। বসে থাকতাম, বড়দের মধ্যে বসে থাকতাম। তারা রিহার্সাল করতে একটা ঠাকুর উঠোনে হিন্দ সিনেমার সামনে, আমি বসে থাকতাম। হ্যাঁ, এই বাপিদার জন্য চা নিয়ে তো, চা বলে দে, এই দ্যাট ইজ আ স্কুলিং। এবং আরো একটা ব্যাপার দেখবে, আজকাল আমি তুমি বলবে, জাস্ট এটা বলে তুমি বলবে, আজকাল লোকে 50,000, 60,000, 1 লাখ টাকা দিয়ে অ্যাক্টিং ইনস্টিটিউটে ভর্তি হয়, কিন্তু আমার মনে হয় ওইটাই আমার স্কুলিং, ওখান থেকে দেখে তুমি বলো। সেটাই বলতে যাচ্ছিলাম যে তোমার সঙ্গে যেটা ধরো, এটার মধ্যে একটা গর্ব আছে। এটা ধরো, এই যে একটা বড়রা একটা সুন্দর দল তৈরি করে যে তারা নাটক করছে, এবং তুমি সেখানে চা এনে দিচ্ছ, জল এনে দিচ্ছ, এবং এর মধ্যে একটা গর্ব আছে, ভাই এই টিমের সঙ্গে আমি যুক্ত হয়েছি। গর্ব না, সুবিধা শেখা আর কি, ওটাই ওয়ার্কশপ। হ্যাঁ, ওয়ার্কশপ। যেমন আমি আমার কথা বলি, যেমন আমাদের বাড়ির সামনে একটা বিশাল মাঠ ছিল, তো অনেক ভালো ভালো প্লেয়ার সেখানে খেলতে আসতো, ফুটবল, ক্রিকেট। এবং ক্রিকেট যখন ওরা খেলতো, এবং তখন আমি কি করতাম না, বলগুলো কুড়িয়ে নিয়ে আসতাম, বাগানে চলে যেত, এখানে চলে যেত, তো বলগুলো কুড়িয়ে নিয়ে আসতাম, ঠিক আছে, পুকুরে পড়ে গেলে বলগুলো তুলে নিয়ে আসতাম ছোটবেলায়। তখন যে ওই থেকে না একটা খেলার প্রতি একটা মানে আগ্রহ একটা তৈরি হয়। এটাই তো জিরো থেকে শুরু করতে হয়, তো একেবারে জিরো থেকে শুরু করা, ভেঙে তোমাকে তৈরি করা। এই যে আমি তখন অলরেডি একটা থিয়েটার করে ফেলেছি, তখনও তো জানতাম না যে প্রীতম ওই জায়গায় যাবে, তো সুতরাং সে কোনো গর্ব ছিল না, শুধু গর্ব ছিল আমি থিয়েটার করেছি, এই গর্ব ছিল। সেই গর্ব নিয়ে যখন ওই সিপিটিতে গেলাম, তখন ওরা কারখানার সামনে, বন্ধ কারখানার সামনে বামপন্থী দল ওই সমস্ত জায়গায় থিয়েটার করতো, ওপেন থিয়েটার। হ্যাঁ, একটা সিঁড়ি নিত, একটা ইয়ে নিত, 4টে ব্যানার নিয়ে, আমাকে চলে আসবি। আমি ওদের মাল বইতাম, গিয়ে বাসে করে বা টেম্পো করে বা ট্যাক্সি করে চলে গেলাম, কারখানার সামনে একটা ছোটো মতো সিঁড়ি নিয়ে একটা হলো, ওখানে অভিনয় করলো, আবার চলে এলো। কিন্তু যখন দেখতাম আমাকে কেউ থার্ড থিয়েটার শেখায়নি, আমি বই পড়ে শিখিনি। বাদল সরকারের থার্ড থিয়েটার আমি জানতাম না, কে বাদল সরকার, খায় না মাথায় দেয়। হ্যাঁ, থার্ড থিয়েটার কি, হোয়াট ইজ কি আমি জানি না, কিন্তু ওরা যে করছে ওটাকে অ্যাডপ্ট করছে, নকল করতে করতে আমি শিখে গেলাম। আমি কিন্তু জানি না আমি যে কী শিখলাম। আমি যে বাদল সরকার শিখে গেলাম, বাদল সরকারের থার্ড থিয়েটার শিখে গেলাম, সেটা আমি জানতেই পারলাম না, কিন্তু আমি শিখে গেলাম ওই প্রসেসের মধ্যে। আচ্ছা, অনেক যেটা আমি বলবো, ধরো অনেক আমার যারা বন্ধুরা দেখছে, তো এটা তোমার কাছ থেকে নতুন শব্দটা পেলাম আর কি, থার্ড থিয়েটার। এটা ধরো যারা থিয়েটারের ছেলে মেয়ে নয়, তারা জানে না, তো তাদের একটু ব্যাখ্যা করো জিনিসটা, থার্ড থিয়েটার। সরি,
থিয়েটার বলার আগে আমি বলি এটা একটা মানে ওয়েস্টার্ন নাম, কিন্তু অ্যাকচুয়ালি এই থার্ড থিয়েটারের জন্মদাতা হচ্ছে ভরতমণি। আচ্ছা। থার্ড থিয়েটারে, আমি যদি থিয়েটার না বলে নাট্য বলে সুবিধা হবে, ভরত নাট্য শাস্ত্রের জন্মদাতা হচ্ছে ভরতমণি, কিন্তু সেটা আমরা ভুলে গিয়ে ওয়েস্টার্নাইজড হয়ে যখন আবার ফিরে এলো তখন সেটা হলো থার্ড থিয়েটার। হোয়াট ইজ থার্ড থিয়েটার? থার্ড অ্যাকচুয়ালি থিয়েটারের কনসেপ্ট নিয়ে আসে এখানে ইংরেজরা। তার আগে ছিল পালা গান এবং যাত্রা, ঠিক আছে? তো পালা গান এবং যাত্রার জন্য ছিল ওপেন স্টেজ, মানে চারিদিক খোলা। খোলা। ব্রিটিশরা নিয়ে আসলো প্রসিনিয়াম। প্রসিনিয়াম কি? 3 দিক বন্ধ, 1 দিক খোলা। অডিয়েন্স একদিকে বসবে, 3 দিক বন্ধ। দ্যাট ইজ কল্ড প্রসিনিয়াম, ঠিক আছে? তাহলে প্রসিনিয়ামে অ্যাক্টিং করতে গেলে কি করতে হতো? অভিনেতাকে এইদিকে ডান দিকে উইংস, বাঁ দিকে উইংস, পেছনে তোমার শেষ, মানে কাটেন, শেষে কাটেন, আর সামনে হচ্ছে দর্শক, ঠিক আছে? সামনে দর্শক। তাহলে কটা দিক হলো? 1 2 3। এই যে একটা দেয়াল আছে, এটাকে বলা হয় ফোর্থ ওয়াল। হ্যাঁ, এই নাটক করতে করতে ধরো আমি একটা মানে জায়গায় কাজ গিয়ে করছি, মানে টেবিলের মধ্যে বসে আছি, টেবিলে বসে গ্লাসে চা ঢালছি। সেই থার্ড থিয়েটার ফর্মে কোনো টেবিল থাকবে না, কোনো গ্লাস থাকবে না, কোনো বোতল থাকবে না, কিচ্ছু থাকবে না, বাট আমি সেই অ্যাক্টিংটা করছি। ও মানে কোনো প্রপস থাকবে না, কিছু থাকবে না, কোনো মাইন্ড মানে কোনো কিছুই থাকবে না, বাট আমি সেখানে অভিনয়টা করছি এবং রীতিমতো ইম্প্রোভাইজ করে। এবং বললাম, মানুষ কখন এসছিস? বস। মানুষ বসলো। মাইমে পড়া বলা যেতে পারে। মাইন্ড তো না, ডায়লগ তো আছে, ডায়লগ তো আছে, ডায়লগ তো আছে, ডায়লগ তো আছে, ঠিক আছে, ঠিক আছে। এবারে এইখানে ধরো একটা বাদ দাও, ওইটা বললে আরো একটু মানে বুঝতে অসুবিধা হবে। ধরো একটা দরজা আছে, সেখানে কোনো সেট নেই, কোনো দরজা, এখন অনেকে দরজা লাগাতে হতো, ঠিক আছে, কোনো সেট নেই। একটা লোক দাঁড়িয়ে গেল এইভাবে, সোজা হবে, একজন ঢুকলো, যে একটা দাঁড়িয়ে আছে ওইটাই তার অ্যাক্টিং, মুখ থেকে আওয়াজ, আর এটাকে নিয়ে এই দরজাটা ও ঢুকে যাওয়ার পরে দরজাটা এই লোকটা হয়ে গেল তখন সেট। অর্থাৎ অ্যাক্টর নিজে সেট হবে, নিজে অ্যাক্টর হবে, জীবন্ত হবে, নিজে প্রপস হবে, নিজে সব কিছু হবে, এবং সেটা ওই ফোর্থ ওয়ালের সামনে। অনেক বড় দায়িত্ব। হ্যাঁ, মানে এটাকে বলে থার্ড থিয়েটার ফর্ম। অর্থাৎ সেখানে সেট এবং প্রপসের আধিক্য থাকবে না, সবটাই আমি অভিনেতাদের একজন অভিনেতাদের নিজেদের। ধরো ঝড় এসছে, আমি গাছ হয়েছি, ওয়াও, ফ্যান্টাস্টিক। এই ঝড় হচ্ছে, হ্যাঁ, একজন ঘরে পড়ে যাচ্ছে, নিজে গাছ হয়ে দেখাচ্ছে, সাউন্ড হ্যান্ড ত্যান সবটাই তোমার ওইভাবে তৈরি। কত কি শেখার, এখানেই তো সব শেখা হয়ে গেছে তোমার। আমি কি বললাম, আমি জানি না আমি বাদল সরকারকে চিনছি, আমি জানি না আমি থার্ড থিয়েটার শিখছি, কিন্তু আমি শেখা সব হয়ে যাচ্ছে দেখতে দেখতে, ওদের সঙ্গে বসতে বসতে, ওদের সঙ্গে মিশতে মিশতে। এই হচ্ছে আমার অভিনয় শুরুর যাত্রা।